আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সবাই মনোযোগ সহকারে শুনবেন, তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের ঘটনাটি এমন একটি হোটেলকে ঘিরে, যেখানে যে একবার রাত কাটাতে আসে সে আর আগের মতো ফিরে যেতে পারে না। তো রাত তখন গভীর, ঝড়ে ভিজে যাওয়া নির্জন একটি হাইওয়ে। তখন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, চারদিকে অন্ধকার আর মানুষের কোনো চিহ্ন নেই। এমন সময় এক দম্পতি ও তাদের ছোট্ট ছেলে রাস্তার পাশে একটি পুরনো হোটেল দেখতে পায়। ক্লান্ত শরীর নিয়ে তারা সিদ্ধান্ত নেয় আজ রাতটা এখানেই কাটাবে। তো হোটেলের ভেতরে ঢুকতেই তাদের স্বাগত জানায় এক রহস্যময় নারী। তার মুখে হাসি থাকলেও চোখে ছিল অদ্ভুত এক শীতলতা। তো মনে হচ্ছিল তিনি যেন এই পরিবারটির জন্যই বহু বছর ধরে অপেক্ষা করছেন। তো ছোট ছেলেটি লবিতে রাখা একটি পুরনো পুতুল দেখে সে মুগ্ধ হয়ে যায়। কিন্তু তার বাবা মা জানতেন না সেই পুতুলটি কোনো সাধারণ খেলনা নয়, এটি ছিল এক অভিশপ্ত আত্মার বাহন। তো রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো হোটেল বদলে যেতে শুরু করে। করিডোরে অদ্ভুত ছায়া, ফিসফিস শব্দ, বন্ধ দরজা নিচ থেকেই খুলে যাওয়া, সব কিছুই যেন কোনো অদৃশ্য শক্তির ইশারায় ঘটছিল। তো হঠাৎ ছেলেটি দাবি করে সে তার মৃত দাদিকে দেখেছে। কিন্তু দাদি তো কয়েকদিন আগেই মারা গেছেন, তাহলে তিনি এখানে কিভাবে? তো ধীরে ধীরে পরিবারটি বুঝতে পারে এই হোটেলের সঙ্গে জড়িয়ে আছে শত বছরের পুরনো এক ভয়ঙ্কর অভিশাপ। বহু বছর আগে এক নারী কালো জাদুর সাহায্যে মৃত্যুকে হারানোর চেষ্টা করছিল, কিন্তু সেই চেষ্টা সফল না হয়ে পুরো জায়গাটিকে অভিশপ্ত করে তোলে। এরপর থেকেই যেই এই হোটেলে আসে তার আত্মার সহজে মুক্তি পায় না। তো একদিকে ভয়ঙ্কর আত্মারা, অন্যদিকে অভিশপ্ত মালিক। পরিবারটি বুঝতে পারে রাত শেষ হওয়ার আগেই এখান থেকে পালাতে না পারলে তাদের একই পরিণতি হবে। কিন্তু তারা কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে, নাকি তারাও এই হোটেলের নতুন আত্মা হয়ে যাবে? তো এ ঘটনার সম্পূর্ণ শুনতে আমাদের সাথেই থাকুন। তো পরিবারটি যখন নিজের রুমে ফিরে আসে, তখন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। তো তারা ভাবছিল দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে হয়তো সব কিছু কল্পনা করছে, কিন্তু খুব দ্রুত বুঝতে পারল এগুলো কোনো কল্পনা নয়। ছোট্ট ছেলেটি মাঝরাতে ঘুম থেকে উঠে কারো সঙ্গে কথা বলতে শুরু করে, অথচ ঘরে তারা ছাড়া আর কেউ নেই। সে হাসতে হাসতে বলে, দাদি আমাকে ডাকছেন, তিনি চান আমি তার সঙ্গে খেলি। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ করেই ঘরের সব আলো নিভে যায়। তো এক মুহূর্তের জন্য পুরো রুম অন্ধকারে ডুবে যায়। তারপর ধীরে ধীরে আয়নার ভেতর একটি বৃদ্ধ মহিলার বিকৃত মুখ ভেসে ওঠে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। মা চিৎকার করে উঠতেই সেই মুখটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে বাবা হোটেলের করিডোরে বেরিয়ে সাহায্য খুঁজতে গিয়ে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখে। তো করিডোরটা যেন শেষই হচ্ছে না, যতই হাঁটাহাঁটি করছে ততই মনে হয় যে একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা হোটেলের মালকিন ধীরে ধীরে তার দিকে তাকিয়ে হাসছে। তিনি শান্ত গলায় বলেন, এখানে যারা আসে তারা সবাই কিছু না কিছু হারিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় তারা নিজের আত্মাটাও রেখে যায়। এই কথা শুনে বাবার শরীর ঠান্ডা হয়ে যায়। এদিকে ছোট্ট ছেলেটি আবার সেই রহস্যময় পুতুলটিকে খুঁজে পায়। এবার পুতুলটি যেন নিজেই তার হাত ধরে তাকে রুমের বাইরে নিয়ে যেতে থাকে। মা বাবা যখন ছেলেকে খুঁজতে বের হয়, তখন তারা দেখতে পায় পুরো হোটেলের পরিবেশ বদলে গেছে। দেয়ালে ঝুলতে থাকা ছবিগুলো মানুষের চোখ যেন তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। ঠিক তখনই তারা একটি পুরনো ঘরের দরজা খুলে ফেলে, আর সেই ঘরের ভেতরে যা দেখল তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। ঘরের চারিদিকে মানুষের কঙ্কাল, শুকিয়ে যাওয়া মৃতদেহ এবং শত বছরের পুরনো তান্ত্রিক চিহ্ন আঁকা। তখনই তারা বুঝতে পারে এই হোটেলে আসলে একটি মৃত্যুর ফাঁদ। কঙ্কালে ভরা ঘরটি দেখে স্বামী স্ত্রী দুজনেই আতঙ্কে জমে গেল।
কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি তখনও তাদের চোখে পড়েনি। ঘরের এক কোণে রাখা ছিল একটি বিশাল কাঠের দরজা। তো দরজার ওপর অদ্ভুত ভাষায় কিছু লেখা, আর চারিদিকে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে কোনো অশুভ আচার পালন করে আছে। ঠিক তখনই দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভেতর থেকে ভেসে এলো ঠান্ডা বাতাস আর অসংখ্য মানুষের কান্নার শব্দ। বাবা সাহস করে এক পা ভেতরে রাখতেই দেখতে পেল অনেকগুলো আত্মা অন্ধকারের মধ্যে আটকে আছে। কেউ সাহায্য চাইছে, কেউ কাঁদছে, আবার কেউ শুধু ফাঁকা চোখে তাকিয়ে আছে। হঠাৎ একটি আত্মা ফিসফিস করে বলল, পালিয়ে যাও, রাত শেষ হওয়ার আগেই পালিয়ে যাও। ঠিক তখনই পেছন থেকে দরজাটি জোরে বন্ধ হয়ে যায়। অন্যদিকে ছোট্ট ছেলেটি সেই রহস্যময় পুতুলের পেছনে হাঁটতে হাঁটতে হোটেলের নিষিদ্ধ অংশে পৌঁছে যায়। সেখানে অপেক্ষা করছিল হোটেলের মালকিন। তিনি শান্ত গলায় বলেন, তুমি ঠিক আমার ছেলের মতো, তুমি এখানেই থাকবে। এরপর তিনি ছেলেটির মাথায় হাত রাখতেই ছেলেটির চোখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। মনে হচ্ছিল কেউ তার জীবন শক্তি শুষে নিচ্ছে। এদিকে মা ছেলেকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটি পুরনো ডায়েরি খুঁজে পান। ডায়েরির পাতায় লেখা ছিল 1 শতাব্দী আগের ভয়ঙ্কর ইতিহাস। এক গর্ভবতী নারী কালো জাদুর সাহায্যে নিজের সন্তানকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু সেই আচার উল্টো অভিশাপে পরিণত হয়। এরপর থেকে এই হোটেলে আসা প্রত্যেকটি মানুষের আত্মা সেই অভিশাপকে আরও শক্তিশালী করে তুলছে। মা বুঝতে পারলেন তাদের ছেলে শুধু নিখোঁজ নয়, সে এখন এই অভিশাপের পরবর্তী শিকার। কিন্তু ছেলেকে বাঁচাতে হলে আগে সেই অভিশাপের উৎস ধ্বংস করতে হবে। কিন্তু সেই উৎস কোথায়? আর সত্যিই কি এত বছরের অভিশাপ ভাঙা সম্ভব? মা যখন সেই পুরনো ডায়েরির শেষ পাতাটি পড়ছিলেন, তখন হঠাৎ করেই পুরো ঘর কেঁপে উঠল। মোমবাতির আগুন একে একে নিভে গেল। চারদিকে এমন নীরবতা নেমে এলো যেন পুরো পৃথিবীতে আর কোনো জীবিত মানুষ নেই। ঠিক তখনই ডায়েরির শেষ পাতায় লুকিয়ে থাকা একটি গোপন বাক্য চোখে পড়ল। অভিশাপকে হত্যা করা যায় না, শুধু অন্য একজনের মধ্যে স্থানান্তর করা যায়। এই একটি লাইন পরেই তিনি বুঝলেন, এতদিন ধরে হোটেলের মালকিন আসলে নিজের অভিশাপ অন্যদের উপর চাপিয়ে দিয়ে বেঁচে আছেন। এদিকে ছেলেটির বাবা একটি গোপন ভূগর্ভস্থ কক্ষে পৌঁছে যান। সেখানে কাচের জারে সংরক্ষিত রয়েছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, পুরনো অস্ত্রোপচারের যন্ত্র আর অদ্ভুত সব তান্ত্রিক প্রতীক। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, অনেক দেরি করে ফেলেছ। বাবা ঘুরে দাঁড়াতেই দেখেন মালকিন তার সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু এবার তিনি আর মানুষ নন। তার মুখের চামড়া ধীরে ধীরে খুলে পড়ছে, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর শরীর থেকে বের হচ্ছে অসংখ্য কালো ধোঁয়া। তিনি বলেন, আমি বহু বছর ধরে নতুন একটি শরীরের অপেক্ষায় আছি। আজ সেই অপেক্ষার শেষ রাত। ঠিক তখনই অন্য ঘরে ছোট ছেলেটিকে একটি পুরনো কাঠের চেয়ারে বসিয়ে অদ্ভুত এক আচার শুরু হয়। চারিদিকে মোমবাতি জ্বলছে, মাটিতে লাল রক্তে আঁকা বিশাল এক বৃত্ত। মালকিন প্রাচীন ভাষায় মন্ত্র পড়তে শুরু করতেই পুরো হোটেল কাঁপতে থাকে। দেয়ালের ভেতর থেকে শত শত আত্মার আত্মচিৎকার ভেসে আসছে। মা ছুটে এসে ছেলেকে মুক্ত করার চেষ্টা করেন, কিন্তু একটি অদৃশ্য শক্তি তাকে বারবার ছিটকে ফেলে দেয়। তখন তিনি বুঝতে পারেন এই অভিশাপ শুধু শক্তি দিয়ে নয়, সত্য প্রকাশ করেই ভাঙতে হবে। তিনি ডায়েরির গোপন সত্য উচ্চস্বরে পড়তে শুরু করেন। মুহূর্তের মধ্যেই চারপাশে বন্দি আত্মাগুলো একে একে জেগে ওঠে। যে আত্মাগুলো এতদিন মালকিনদের নিয়ন্ত্রণে ছিল, তারাই এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু এই আত্মারাই কি মালকিনকে থামাতে পারবে, নাকি শেষ মুহূর্তে অভিশাপ আবার নতুন কাউকে গ্রাস করবে? তো সেটি জানতে আমাদের সঙ্গেই থাকুন। তো বন্দি আত্মাগুলো একে একে মালকিনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। কয়েক মুহূর্ত আগেও
যে নারী নিজেকে অপ্রতিরোধ্য মনে করছিল, তার চোখে এবার প্রথমবারের মতো ভয়ের ছাপ ফুটে উঠল। তিনি চিৎকার করে অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ার বিশাল এক ঘূর্ণি পুরো কক্ষটিকে ঢেকে ফেলল। মা ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবা মরিয়া হয়ে সেই তান্ত্রিক বৃত্ত ভাঙার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পুরো ভবনটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। দেয়ালে শত বছরের পুরনো ফাটল দেখা দিল। ছাদ থেকে ধুলো ঝরতে শুরু করলো, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল বিকৃত ছায়ামূর্তি। মালকিন কাঁপা গলায় বলতে লাগলেন, না, তুমি জেগে উঠতে পারো না। আমি তো তোমাকে এত বছর ধরে আটকে রেখেছিলাম, কিন্তু এবার আর কোনো লাভ হলো না। যে অশুভ শক্তিকে ব্যবহার করে সে এত বছর মানুষ হত্যা করছে, সেই শক্তি এখন তার নিয়ন্ত্রণের বাইরে। তো ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলো। চারদিকে বন্দি আত্মাগুলো একসঙ্গে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল বছরের পর বছর ধরে জমে থাকা প্রতিশোধের সময় এসে গেছে। মা সুযোগ বুঝে ছেলেকে নিয়ে দৌড় দিলেন। বাবাও তাদের পিছু নিলেন। কিন্তু ঠিক প্রধান দরজার সামনে পৌঁছাতেই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তো বাইরের ভোরের আলো ফুটতে শুরু করলো, তবুও তারা বের হতে পারছে না। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো মালকিনের শেষ চিৎকার। তারপর পুরো হোটেল নীরব হয়ে গেল। কিন্তু নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ করিডোরের শেষ প্রান্তে আবারও সেই অভিশপ্ত পুতুলটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পরিবারের দিকে তাকালো। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পরিবারের দিকে তাকালো। তার ঠোঁটে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি। মা বুঝলেন, অভিশাপ এখনো শেষ হয়নি, বরং এটি নতুন একটি বাহক খুঁজছে। ভোরের প্রথম আলো আকাশে পড়তে শুরু করেছে, কিন্তু হোটেলের ভেতর সময় যেন থেমে গেছে। পরিবারটি মরিয়া হয়ে প্রধান দরজাটি খোলার চেষ্টা করছে। ঠিক তখনই চারপাশের দেওয়ালে ফাটল আরো বড় হতে শুরু করলো। মনে হচ্ছিল পুরো ভবনটি ভেঙে পড়বে। হঠাৎ মাটির নিচ থেকে প্রচণ্ড গর্জন শোনা গেল। যে কালো শক্তি এত বছর ধরে এই হোটেলকে বাঁচিয়ে রেখেছিল, সেটি এখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তো মালকিন শেষ শক্তি দিয়ে আবার সেই অশুভ শক্তিকে নিজের অধীনে আনার চেষ্টা করলেন। কিন্তু বন্দি আত্মাগুলো এবার তাকে ঘিরে ফেলল। একজন, দুজন, তারপর শত শত আত্মা, যাদের জীবন তিনি কেড়ে নিয়েছিলেন, তারা সবাই একসঙ্গে তার দিকে এগিয়ে এলো। মালকিন চিৎকার করতে লাগলেন, আমি মরতে চাই না, আমি আবার ফিরে আসব। কিন্তু সেই চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। এক মুহূর্তের মধ্যেই পুরো কক্ষ আলোয় ভরে উঠল। বাবা শেষবারের মতো দরজায় ধাক্কা দিতেই দরজাটি খুলে গেল। তিনজন প্রাণপণে দৌড়ে হোটেলের বাইরে বেরিয়ে এলো। তারা পিছনে তাকিয়ে দেখে যে বিশাল ভবনটি কয়েক মুহূর্ত আগেও দাঁড়িয়ে ছিল, সেটি ধীরে ধীরে ধসে পড়ছে। ধুলোয় ঢেকে গেল পুরো এলাকা। অনেকক্ষণ পরে পুলিশ সেখানে পৌঁছায়, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো হোটেলের ধ্বংসের কোনো চিহ্নও পাওয়া যায়নি। মনে হচ্ছিল এমন কোনো জায়গা কখনোই ছিল না। তো পরিবারটি ভেবেছিল সবকিছু শেষ, কিন্তু কয়েকদিন পর ছোট্ট ছেলেটি নিজের ব্যাগ খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক অভিশপ্ত পুতুল। সে তো হোটেল থেকে কিছুই নিয়ে আসেনি। তো পুতুলটির চোখ ধীরে ধীরে খুলে গেল। তারপর খুব আস্তে একটি কণ্ঠ শোনা গেল, আমি ফিরে এসেছি। তো ছেলেটি ধীরে ধীরে পুতুলটির দিকে তাকিয়ে হাসলো। ডিয়ার লিসেনার, আজকের মতো এ পর্যন্তই। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে, একটি লাইক করুন এবং কমেন্টস করে যান, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।